মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, কিংবা ধরো অশোক মিত্র কমিশন, আবার বলতে পারো পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। বিভিন্ন সময়ে আমরা দেখেছি এই সমস্ত কমিশনগুলি গড়ে উঠেছিল মাতৃভাষা কতটা গুরুত্ব আছে বা মাতৃভাষাকে কীভাবে প্রচলন করতে হবে বা মাতৃভাষাকে কীভাবে মেনটেন করা যাবে অন্য ভাষার নিরিখে, যাতে অন্য ভাষার চাপে বা অন্য ভাষার প্রভাবে প্রভাবিত হয়ে মাতৃভাষা নিজের গুরুত্ব না হারায়, তার জন্য বিভিন্ন ভাষা বিষয়ক কমিশন গড়ে উঠেছিল। বেঙ্গলি পেডাগগির আজকে আমরা দ্বিতীয় ক্লাসে সেই সমস্ত ভাষা বিষয়ক কমিশনগুলি সম্পর্কে খুব সংক্ষেপে জেনে নেব। সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে ত্রিভাষা তত্ত্ব, সেটা কি সেটাও আমরা দেখতে পাবো। আর এগুলো দেখতে গেলে কি করতে হবে? কিছু নয়, ক্লাস উইথ অনিরুদ্ধ স্যারের যে নতুন ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছে সেটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে, ঠিক আছে? আর অবশ্যই একটু করে কমেন্ট দেওয়ার চেষ্টা করো, শুধু দেখলে হবে না, কমেন্ট দিও। বহু খেটে এগুলো তৈরি করা হচ্ছে, তো আশা রাখবো ক্লাসগুলো তোমাদের কাছে গুরুত্ব পাবে। তো চলো আজকে আমরা ছোট ক্লাসের দ্বিতীয় পর্বে চলে যাব, যেখানে আমরা ভাষা শিখন সম্পর্কিত ক্লাস, কিন্তু সেখানে মাতৃভাষার ক্লাসের পূর্বদিনের ক্লাসটি আমরা লিঙ্ক দিয়ে দেবো, যারা এখনও দেখোনি বা সাবস্ক্রাইব করোনি দেখে নিতে পারো। আর অবশ্যই তার দ্বিতীয় ক্লাস ভাষা বিষয়ক বিভিন্ন কমিশন আমরা জেনে নেব। তার জন্য তোমাদের ক্লাসটা একটু লক্ষ্য রাখতে হবে। ভাষা বিষয়ক বিভিন্ন কমিশন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে রাখা আছে, যেখানে ফোর্ট উইলিয়াম কলেজ দিয়ে আমরা শুরু করব, কেননা আমরা জানি উইলিয়াম কেরি প্রথম মাতৃভাষা যে প্রয়োজন আছে, অর্থাৎ বাংলায় থাকতে গেলে বাংলা ভাষার যে গুরুত্ব আছে তা বুঝতে পারেন, অনুধাবন করেন, এবং তিনি মাতৃভাষা, আমাদের মাতৃভাষা এক্ষেত্রে বাংলার উন্নতিকল্পে অনেক অবদান আছে তার। তিনি ইংরেজি এবং বাংলার মধ্যে একটা যোগসূত্র খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলেন। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা বাংলা ভাষা শিক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে একটা ব্যাপার ঘটেছিল, যেহেতু ব্রিটিশরা আমাদের দেশে এসেছিলেন, আমাদের ভাষাকে আপন করে নিতে হবে, তো সেখানে এরা কিন্তু বেঙ্গলি ভাষাটাকে কিন্তু আমাদের উপকারে কিন্তু তিনি সংস্কার করতে চাননি বা কোনো রকম সেটাকে মডিফিকেশন করতে চাননি। সেটা কিন্তু যারা ইংলিশ ছিলেন তাদের সুবিধার্থে করেছিলেন। অর্থাৎ এই সময় রচিত বা মুদ্রিত বাংলা ভাষার বইগুলি ব্রিটিশ কর্মচারীদের ভারতীয়দের সাথে বিশেষত বঙ্গদেশে মানিয়ে নেওয়ার জন্য ব্যবহৃত হতো। তবু আমরা এটাকে হেলাফেলা করতে পারি না, আমরা এটাকেও কিন্তু গুরুত্ব দেবো। এবং তারপরে আমরা আরেকটি জায়গায় যাব, যেখানে আমরা দেখতে পাবো নতুন একটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল ব্রিটিশ আমলে, যা 1853 খ্রিস্টাব্দে চার্লস উডের নেতৃত্বে। আমরা জানি সেটি কি, উডের ডেসপ্যাচ বা উডের দলিল। প্রথম মাতৃভাষাকে সরকারিভাবে স্বীকৃত, অর্থাৎ তখন কোন সরকার ছিল এদেশে? আমরা কিন্তু ইংরেজদের হাতে পরাজিত ছিলাম, তো আমরা বলতে পারো ব্রিটিশ ভারতে, ঠিক আছে? তো ব্রিটিশ ভারতে প্রথম মাতৃভাষাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, এবং সেই উদ্যোগটির নাম হচ্ছে উডের ডেসপ্যাচ বা উডের দলিল। আমরা আলটিমেট দুটো জিনিস জানার পরে এবার কিন্তু আরেকজন বঙ্গতনয়ের নাম পাব, যিনি মাতৃভাষার উন্নতিকল্পে অনেক অবদান রেখেছেন। সেটা যার আগে আমরা জানব হ্যালিডে মিনিট কি। 1854 মানে ঠিক এক বছর পর স্যার ফ্রেডারিক জেমস হ্যালিডের অনুরোধে তৎকালীন বাংলা সাহিত্যের সব থেকে মান্য ব্যক্তি
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা বিদ্যাসাগর মহাশয় প্রাচ্য এবং পাশ্চাত্যের সংমিশ্রণ ঘটানোর লক্ষ্যে একটি পরিকল্পনা গ্রহণ করেন। অর্থাৎ তিনি চেয়েছিলেন প্রাচ্যের ভাবধারা যদি আমাদের দেশে এসে প্রচার পায় বাইরের পাশ্চাত্যের, তাহলে কি হবে, এদেশে অনেক কুসংস্কার দূর করা যাবে। এদেশে সাধারণ মানুষ সেই শিক্ষাকে যাতে গ্রহণ করতে পারে, তাহলে মাতৃভাষার মধ্যে দিয়ে যদি রচনা শুরু হয়, অর্থাৎ বাংলা ভাষাতেই রচনা শুরু হয়, তাহলে কি হবে, তা গ্রহণযোগ্য বেশি হবে এবং আস্তে আস্তে বৈজ্ঞানিক বিষয়বস্তু নিয়ে আলোচনা বেড়ে যাবে। তো এই চিন্তাভাবনা করতে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই প্রস্তাবটি গ্রহণ করলেন। একে একটা নতুন নাম দেয়া হলো হ্যালিডে মিনিট, বা বাংলায় বলতে গেলে বিদ্যাসাগরের নোট। উদ্দেশ্য কী ছিল? বাংলা ভাষার সঙ্গে পাশ্চাত্য ভাষার একটা সংমিশ্রণ গড়ে তোলা। এখানে পাশ্চাত্য ভাষা বলতে আমরা কিন্তু ইংরেজি ভাষাকেই বুঝে নেব, কিন্তু যেহেতু বাংলা ভাষা তো আমাদের মাতৃভাষাকেই বলা হচ্ছে, তো মাতৃভাষার সঙ্গে বিদেশি ভাষার কিন্তু সংমিশ্রণ ঘটছে এবং মাতৃভাষাকে আরও গুরুত্ব দেওয়ার লক্ষ্য ছিল কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের। নেক্সট, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন। এটাও ব্রিটিশ ভারতে, কিন্তু সালটা 1902 খ্রিস্টাব্দে এই কমিশনের ভিত্তিতে শিক্ষার্থীদের 13 বছর বয়স পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা প্রদানের কথা বলা হয়েছে। অর্থাৎ মাতৃভাষা যাতে গুরুত্ব না হারায়, তাই কম করে 13 বছর বয়স পর্যন্ত কমপ্লিট মাতৃভাষাতেই শিক্ষা পদ্ধতিকে রাখতে হবে, যাতে মাতৃভাষা, আমরা পড়েছি আগের দিন মাতৃভাষার গুরুত্ব কেন বেশি না, এই ভাষায় শিক্ষা গ্রহণ করলে শিক্ষার্থীর শিক্ষা নেওয়ার প্রবণতা, গ্রহণ করার ইচ্ছা বা গ্রহণ করার ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পায়, আমরা পড়েছি আগের ক্লাস। তো সেই জন্য ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের অবদান আছে। প্রশ্ন কিন্তু এখান থেকে এটা আসতে পারে যে 13 বছর বয়স পর্যন্ত মাতৃভাষা শিক্ষা প্রদানের কথা কোন কমিশনে বলা হয়েছে? উত্তর হবে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন, সাল হচ্ছে 1902। নেক্সট, মুদালিয়ার কমিশন। মাত্র 9 জন সদস্য নিয়ে ডক্টর লক্ষ্মণস্বামী মুদালিয়ার 1952 খ্রিস্টাব্দে, তার মানে আমরা জানি 1947 স্বাধীনতা পেয়ে যায়, তার ঠিক 5 বছরের মাথায় গড়ে ওঠা মাধ্যমিক শিক্ষা কমিশন, এটা হচ্ছে মুদালিয়ার কমিশন। ঠিক আছে, কে নেতৃত্বে ছিলেন? ডক্টর লক্ষ্মণস্বামী মুদালিয়ার। এর দুটো সুপারিশ আছে মাতৃভাষা সম্পর্কিত। কি কি? এগুলো আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর, শিক্ষার মাধ্যম এবং বাহক হতে হবে মাতৃভাষা। এটা কোন কমিশনের সুপারিশ? মুদালিয়ার কমিশন। পাশাপাশি প্রাক মাধ্যমিক সময়ে অন্তত 2টি ভাষা শিখতে হবে, অন্তত 2টি ভাষা শিখতে হবে। এখানে কিন্তু মেনশন করে দেওয়া ছিল না যে ফরেনের ভাষাও শিখতে হবে, এরকম কোনো মেনশন একেবারে ছিল না। তো যেখানে তোমরা ইংরেজি ভাষা গ্রহণ করতে পারলে ইংরেজি ভাষা, কেন তখন স্বাধীনতা পেয়ে গেছে, আর না হলে হিন্দি, সংস্কৃত, যে কোনো একটি ভাষা। এবারে আমরা যাব কোঠারি কমিশন। খুব ছোটো ছোটো ক্লাস, একটু গুরুত্ব দিয়ে শুনবে। কোঠারি কমিশনে বলছে 1964, মানে আরও দীর্ঘ 12টি বছর পরে ডক্টর D.S. কোঠারি 17 জন সদস্য নিয়ে একটি শিক্ষা কমিশন গড়ে তোলেন। ঠিক আছে, এর সুপারিশ অনুযায়ী, অর্থাৎ এই কমিশনটাই তার মানে কি হলো, কোঠারি কমিশন। এখানে 17 জন সদস্য ছিল, এগুলো কিন্তু একটু মনে রাখবে জাস্ট। ঠিক আছে, কবে গড়ে উঠেছে, কার নেতৃত্বে, কতজন সদস্য ছিল, সেখানে কিন্তু সুপারিশ দেওয়া হয় কীরকম। দেখো, 2টি ভাষা একসাথে শেখানো যাবে না। আগেরটায় বলা হয়েছিল যে 2টি ভাষা শিখতে হবে, তো বলছে একসাথে শেখানো যাবে না। ভাষা শিক্ষার প্রকৃত সময় হবে নিম্ন মাধ্যমিক স্তর। নিম্ন মাধ্যমিক স্তরে কিন্তু কি করতে হবে, ভাষা শিক্ষাটা কিন্তু গ্রহণ করে নিতেই হবে বা গ্রহণ করাতে হবে ছাত্র ছাত্রীদের। 3টির বেশি ভাষা কিন্তু শেখানো যাবে না। অর্থাৎ একটা স্টুডেন্টকে কিন্তু 3টের বেশি ভাষা শেখানো যাবে না। উচ্চ মাধ্যমিক স্তরে 2টি ভাষা শেখানো হবে, আমরা জানি এখনও এই যে স্ট্যান্ডার্ডে
দুটো ভাষার গুরুত্ব দেওয়া হয়, যেগুলোকে আমরা কম্পালসারি পেপার বলি। কী কী সেগুলো? ইংলিশ আর অবভিয়াসলি আমাদের মাতৃভাষা বেঙ্গলি। তাহলে বেঙ্গলি এবং ইংলিশটাকে আমরা জানি উচ্চ মাধ্যমিক স্তরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়, যেখানে ল্যাঙ্গুয়েজ এ, ল্যাঙ্গুয়েজ বি বলে লেখা থাকে। ঠিক আছে, তাহলে কোঠারি কমিশনের আমরা কিন্তু 4টি গুরুত্বপূর্ণ সুপারিশ মাতৃভাষা বিষয়ক আমরা কিন্তু পড়ে ফেলেছি। এবারে হচ্ছে ত্রিভাষা তত্ত্ব। আমি যে বললাম 3টি ভাষা, তো ত্রিভাষা তত্ত্ব মানে একটি স্টুডেন্টকে কখনো 3টের বেশি ভাষা কিন্তু শেখানোর জন্য প্রেশার দেওয়া যাবে না। 3টি ভাষা কি? মাতৃভাষায় শিক্ষা অর্থাৎ নিম্ন প্রাথমিক স্তর, সহযোগী কেন্দ্রীয় সরকারি ভাষা একটি, সেটা উচ্চ প্রাথমিক স্তরে, অর্থাৎ কেন্দ্রীয় ভাষা সহযোগী। এখন সরকারি ভাষা হিসেবে আমরা জানি অফিসিয়াল ভাষাকে ইংলিশ ভাষা হিসেবেই ভারতে কিন্তু মেনে নেওয়া হয়, তো সেখানে আমরা কিন্তু বেঙ্গলি বলতে পারি। আধুনিক ভারতীয় এবং ইউরোপীয় ভাষা নিম্ন মাধ্যমিক। তো যেহেতু দেখো আধুনিক ভারতীয় ইউরোপীয় ভাষা সেখানে ইংলিশ হয়ে যাচ্ছে, তো আরেকটি ভাষা যেটি গুরুত্ব পাবে সেটি হচ্ছে, তো আমাদের বহুল প্রচলিত কোনো ঐতিহাসিক ভাষা যেটি গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে মিডিলে। তো আমরা যদি আরেকবার মুছে আমরা ফ্রেশ করে লিখে নিই কী হবে, একটা তো হচ্ছে বাংলা ভাষা, আরেকটি ভাষা ধরো সংস্কৃত, কি কারো কাছে হয়তো এই একই ভাষার সাথে আমরা বলতে পারি হিন্দি শিখতে পারে সে, তো সেটা একটা ভাষা। আর একটি ভাষা ধরে নাও ইংরেজি। তাহলে এই যে 3 ধরনের ভাষা শিক্ষাদান একটা স্কুলের মধ্যে হচ্ছে, বলা হয়েছে কি এই 3টি ভাষা ছাড়া কিন্তু আর নতুন করে কোনো ভাষা শেখানোর প্রেশার দেওয়া যাবে না ছাত্রছাত্রীদের ওপরে। নেক্সট, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ কবে স্থাপিত হয়? 1974। এই কমিশনের ভিত্তিতে প্রথম ভাষা হচ্ছে আঞ্চলিক ভাষা বা ইংরেজি। দেখো এখানে কেন এরকম বলা হয়েছে তার একটা বুঝিয়ে দিচ্ছি। দ্বিতীয় ভাষা হচ্ছে ইংরেজি বা আঞ্চলিক ভাষা। একবার দেখো আঞ্চলিককে 1-এ রাখা হয়েছে, ইংরেজিকে 2-এ রাখা হয়েছে, আবার এখানে ইংরেজিকে প্রথমে রাখা হয়েছে, আঞ্চলিককে 2-এ রাখা হয়েছে। অর্থাৎ যদি কেউ বেঙ্গলি মিডিয়ামে পড়ে তার প্রথম ভাষা হবে বাংলা এবং দ্বিতীয় ভাষা হবে ইংরেজি। সেই জন্য প্রথম ভাষার ক্ষেত্রে যদি বাংলা নেয় কেউ, দ্বিতীয় ভাষায় হতে হবে ইংরেজি। আবার সিমিলারলি কেউ যদি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হয় তখন তার প্রথম ভাষা যদি হয় ইংলিশ, তাই দ্বিতীয় ভাষা কি হতে হবে? বেঙ্গলি বা বাংলা। ঠিক আছে, তো এই দুটো কিন্তু আমরা কমপ্লিট জেনে নিলাম। এটা 1974 সালে মাধ্যমিক শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গে যেটা তার সুপারিশের ভিত্তিতে। এবং তৃতীয় ভাষা কি? সেটা একটি প্রাচীন ঐতিহ্যবাহী ভাষা শিখতে হয়। আমরা জানি 7ম-8ম শ্রেণীতে 7-8-এ কিন্তু শেখানো হয়, সেটা হচ্ছে সংস্কৃত ভাষা। তো সংস্কৃত ভাষা কিংবা কোনো স্কুলে হিন্দি, যেটা বলছিলাম, অন্য একটি ভাষা কিন্তু শিখতে হবে ঐতিহ্যবাহী ভাষা হিসেবে। ঠিক আছে, তা 3 ধরনের ভাষা। এটা কিন্তু পূর্বে যে ত্রিভাষা তত্ত্ব সেখান থেকে গ্রহণ করেই কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এটি কিন্তু বলবৎ করেছে। ঠিক আছে, তোমরা কিন্তু মনে রাখবে আশা করব। নেক্সট, লাস্ট, অশোক মিত্র কমিশন। তৎকালীন অর্থমন্ত্রী অশোক মিত্র বামফ্রন্টের প্রণীত 1992 খ্রিস্টাব্দে 5ম শ্রেণী থেকে ইংরেজি ভাষা শিক্ষা শুরুর কথা বলা হয়েছিল। অর্থাৎ ক্লাস 5 থেকে ইংরেজি ভাষা শুরু হবে, তার আগে কিন্তু ছাত্রছাত্রীদের প্রেশার দেওয়া চলবে না, এই ধারণাটা কিন্তু বলবৎ হয়েছিল। ঠিক আছে, 1992 খ্রিস্টাব্দে। তাহলে আমরা পূর্বত অনেকগুলি ভাষা শিক্ষামূলক কমিশনের কথা আমরা আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসগুলোতে যখন এই ক্লাসটি শেষ হয়ে যাওয়ার পর আমরা অনেক এমসিকিউ টাইপের কোশ্চেন আলোচনা করব, তখন আরও যদি কিছু বাড়তি থাকে কমিশন বা যেগুলো খুবই ন্যূনতম কমিশনের গুরুত্ব নেই বললেও চলে, সেগুলো সম্পর্কেও প্রশ্ন কিন্তু আনবো। তো তার জন্য কী করতে হবে? একটু ক্লাসগুলো রেগুলার দেখতে হবে। আমরা কিন্তু রেগুলার ক্লাস রাখি না, কিছুদিন আড়ে আড়ে রাখি, তো সেখানে ইংরেজি এবং বাংলা 2 ক্লাস চলবে, তোমরা একটু সাথে থেকো। ধন্যবাদ।